প্রিয় শিক্ষার্থী, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালোই আছো। আমি মোহাম্মদ ইয়াকুব হোসেন, প্রভাষক, শার্শা উপজেলা কলেজ, শার্শা, যশোর। আমরা এর আগে প্রথম পত্র করছিলাম। প্রথম পত্রের নিউটনিয়ান বলবিদ্যা এই পর্যন্ত করছিলাম। আজকে নতুন অধ্যায়ের ক্লাস শুরু করার কথা ছিল। আজকে আমরা ইনশাল্লাহ নতুন অধ্যায় শুরু করব। কাজ, শক্তি, ক্ষমতা। এই অধ্যায়ে কাজ, শক্তি, ক্ষমতা। এই অধ্যায়ে তোমরা 9-10-এ পড়ে আসছো, তারপরেও ইনিশিয়াল থেকেই আমি আলোচনা করব। প্রথম আমরা কাজ দেখি। কাজ কাকে বলে? দৈনন্দিন জীবনে আমরা যা কিছু করি সেটাকে কাজ বলে থাকি। এখন ফিজিক্সের ভাষায় কাজের সংজ্ঞা একটু ব্যতিক্রম, ভিন্ন। সেটা কি, কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয় এবং বলের প্রয়োগ বিন্দু যদি সরণ হয়, তাহলে বল এবং বলের দিকে সরণের গুণফল কী হবে? কাজ। এখন আমি বল দিলাম, কোনো সরণ হলো না, তাহলে কাজ শূন্য, কোনো কাজই হবে না। ব্যাপারটা কীরকম? এই কাজের ডেফিনেশন কি? কাজ ইকুয়াল টু বল গুণ বলের দিকে সরণ। বল কি আমরা সবাই জানি, বল F দ্বারা প্রকাশ করা হয়। এর আগে পড়ে আসছে নিউটনিয়ান বলবিদ্যা। আর বলের দিকে সরণ বলতে কি বোঝায়? এখন আমি এটা মনে করি একটা আনুভূমিক বোর্ডটা একটা আনুভূমিক অবস্থা, যেহেতু বোর্ডটা উল্লম্বভাবে আছে, কিন্তু আমি মনে করবো এটা কি আনুভূমিকভাবে আছে, আনুভূমিক তলে আছে। কোনো বস্তুর উপর আমি বল প্রয়োগ করলাম F, বস্তুটা এখান থেকে এবার গেল, সরণ এখান থেকে এতটুকু হবে। এখন একটা বস্তুর আমি বল দিচ্ছি, এদিকে আছে, এখানে বল দিলাম, বস্তুটা এদিকে গেল, সরণ হয়েছে এই বরাবর এইদিকে, বল প্রয়োগ করছে এইদিকে, বল কোন দিকে? এইদিকে, বলের দিকে সরণ হবে, এখান থেকে আমরা লম্ব টানবো, এই যে এইখান থেকে এতটুকু হবে, এস লিখলে বলের দিকে সরণ, এতটুকু হবে কি? বলের দিকে সরণ। এটা কি? বলের দিকে সরণ। তো কোনো বস্তুর উপর আমরা এটা যদি কোন থিটা কোণে শেষ করে থিটা অ্যাঙ্গেল দিলাম, বল প্রয়োগ করলাম, সে বলের যে দিক প্রয়োগ করছে সেই দিকেও সরতে পারে, অথবা যে দিকে বল প্রয়োগ করা আছে তার সাথে থিটা কোণে সরে যেতে পারে। তো বলের দিকে সরণ হবে, যে সরণ আছে বল বরাবর সরণের উপাংশটা হবে বলের দিকে সরণ। কি বললাম? যেদিকে সরণ সরে যাচ্ছে, বস্তু যেদিকে সরণ আছে বল বরাবর, বল যেদিকে দেওয়া হচ্ছে ওই দিক বরাবর সরণের উপাংশটাই হবে বলের দিকে সরণ। উপাংশ বা লম্ব বিক্ষেপ যেটাকে বলি, একই জিনিস। আমরা ভেক্টর অধ্যায়ে পড়ছিলাম উপাংশ কি লম্ব বিক্ষেপ। তাহলে এখন বলের দিকে সরণটা কি আছে? আমাদের জানা আছে এস, বের করবো ভূমি, ভূমি আর অতিভুজ দেওয়া আছে সাইন, সাইন থেকে সমান ভূমি ভাগ অতিভুজ। আমরা বলের দিকে সরণকে এক্স দ্বারা প্রকাশ করছি, এক্স, সাইন থিটা is equal to ভূমি ভাগ অতিভুজ, সরি ভুল বললাম, cos থিটা is equal to cos ভূমি ভাগ অতিভুজ, ভুল বলে ফেলেছি। sin থিটা লম্ব বাই অতিভুজ, cos থিটা ভূমি ভাগ অতিভুজ। cos থিটা ভূমি, ভূমিকে আমরা x বলছি বাই s, তাহলে x সমান হবে s cos থিটা। তাহলে s cos থিটা এবং বলের দিকে বল, এই দুটোর গুণফলই হবে তৃতীয় কাজ। তাহলে আমরা দেখতে পারি বল কি? বলের গুণ s cos থিটা, এটাই হবে কাজ। এখন যেদিকে বল প্রয়োগ করছি সেই দিকে যদি সরণ হয় তাহলে থিটা হবে 0 ডিগ্রি। তখন আমরা লিখতে পারি fs, অন্যথায় fs cos থিটা। এখন আমরা ভেক্টরে করছিলাম, এই ভেক্টরে কি করছিলাম? a ডট b is equal to ab cos থিটা, অর্থাৎ দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট
তাদের মানদ্বয়ের গুণফল এবং মধ্যবর্তী কোণের কোসিনের গুণফলের সমান। ঠিক তদ্রূপ আমরা এটা লিখতে পারি কৃত কাজকে ডাব্লু দ্বারা প্রকাশ করা হয়, কৃত কাজকে ডাব্লু দ্বারা প্রকাশ করা হয়। পরের লাইন দেখি ডাব্লু ইকুয়াল টু এফ ডট এস, কাজের ভেক্টর রূপ হচ্ছে ভেক্টর রূপ এফ ডট এস। এবার এককে আসা যাক, কাজের একক কি? একক এখানে আমাদের বলের একক জানা, সরণের এককও জানা। বলের একক কি? বলের একক নিউটন, সরণের একক মিটার। তাহলে একক হবে নিউটন মিটার, বা এটাকে বলা হয় জুল বা জুল, দুটো জুল, শুধু যেটাকে জে দ্বারা প্রকাশ করা হয়, শুধু জে দ্বারা প্রকাশ করা হয়। এটা এসআই একক, এসআই একক, এর সিজিএস একক আছে। সিজিএস এককে বলের সিজিএস একক কি? বলের সিজিএস একক হচ্ছে ডাইন, সরণের সিজিএস একক হচ্ছে সেন্টিমিটার। বলের সিজিএস একক হবে ডাইন সেন্টিমিটার। দরকার নেই সিজিএস পর্যন্ত মনে রাখলে না, কারণ অবজেক্টিভে যখন বহু নির্বাচনী কোশ্চেন আসে তখন এগুলো প্রয়োজন হয়। এটা গেল কাজ, কাজ সম্পর্কে আমরা বললাম। এই কাজ, তখন কাজের প্রকারভেদ আছে। ধনাত্মক কাজ বা যেটাকে বলা হয় বলের দ্বারা কাজ, এবং ঋণাত্মক কাজ বা যেটাকে বলা হয় বলের বিরুদ্ধে কাজ। এখন ধনাত্মক কাজ কাকে বলে? এটা ধনাত্মক কাজ বা বলের দ্বারা কাজ। এটা কি জিনিস? আমি বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করার ফলে সরণ বলের দিকে হলো অথবা বলের দিকে সরণের উপাংশ থাকলো। ব্যাপারটা কিরকম? আমি এই যে বল দিচ্ছি, এদিকে বল দিচ্ছি, এদিকে সরে যাচ্ছে, অথবা এদিকে বল দিচ্ছি, এদিকে সরছে, অথবা এদিকে সরছে। অর্থাৎ খাড়া বলের লম্ব বরাবর, যেটা বলছি বলের লম্ব বরাবর অপেক্ষা, অর্থাৎ সরণ এবং বল, সরণের দিক এবং বলের দিকের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি অপেক্ষা কম হবে, তখনই বলের দিকে উপাংশ, সরণের উপাংশ থাকবে। কি বললাম? যখন বলের দিক এবং সরণের দিকের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি অপেক্ষা কম হবে, তখন কি হবে? কি হবে? তখন সরণের উপাংশ বলের দিকে থাকবে, সেটাকে আমরা ধনাত্মক কাজ বলব। গতানুগতিক আমরা দেখি কোনো বস্তুকে আমি ঠেলা দিলাম, যে দিকে ঠেলা দিচ্ছি সেদিকে সরে যাচ্ছে, সেটা কি হবে? ধনাত্মক কাজ। আচ্ছা, ধনাত্মক কাজের ক্ষেত্রে সেটা আগে বলা হয় থিটা। ধনাত্মক কাজের ক্ষেত্রে 0 ডিগ্রি সমান বা 0 ডিগ্রি বড় থিটা 90 ডিগ্রি সমান। ধনাত্মক কাজের ক্ষেত্রে আমরা এটা বলতে পারি, ধনাত্মক কাজ কি? কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করার ফলে বলের প্রয়োগ বিন্দু সরণ যদি বলের দিকে হয়, বলের প্রয়োগ বিন্দু সরণ বলের দিকে হওয়ার কন্ডিশন হচ্ছে এইটা, অর্থাৎ থিটার মান, থিটা বলতে বলের দিক এবং সরণের দিকের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি সমান হতে পারে, 0 ডিগ্রি বড় হতে পারে, সর্বোচ্চ 90 ডিগ্রি কম হবে, 90 ডিগ্রির অপেক্ষা কম, এই পর্যন্ত বলের দিকে সরণের উপাংশ থাকবে, এবং সেক্ষেত্রে আমরা সেটাকে ধনাত্মক কাজ বলতে পারি। এক্সাম্পল একটু পরে যাচ্ছে, এক্সাম্পল একটু দিস, তারপরে পরে যাচ্ছে ঋণাত্মক কাজ। ঋণাত্মক কাজ বা বলের বিরুদ্ধে, এটা দ্বারা কি বোঝায়? ঋণাত্মক কাজ বা বলের বিরুদ্ধে কাজ বলতে কি বোঝায়? কোনো বস্তুর উপর আমি বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করার পরে বল প্রয়োগ করার ফলে বস্তুটা সরণ বলের বিপরীত দিক হল, আমি হোক বা বাইরে এজেন্ট যেই বল দিক না কেন, সেক্ষেত্রে সরণ হবে কি বিপরীত দিকে বা সরণের উপাংশ বিপরীত দিকে থাকবে, সেটাকে আমরা ঋণাত্মক কাজ বলি। বল যেদিকে দেওয়া হয় সরণ তার বিপরীত দিকে, সেক্ষেত্রে থিটার মান কত হবে?
থিটার মান হতে হবে 90 ডিগ্রি থেকে বড়, থিটা 180 ডিগ্রি সমান বা কন্ডিশন আছে এটা ঋণাত্মক কাজের শর্ত। থিটার মান অর্থাৎ বলের দিক এবং সরলের দিকের মধ্যবর্তী কোণ 90 থেকে বড় হতে হবে, 180 সমান বা ছোট হবে। এই রেঞ্জে থাকলে সেটাকে আমরা ঋণাত্মক কাজ বলবো। এখন আমি এক্সাম্পলে যাই। এখন এটা মুছে দিই। এটা স্প্রিং, এক প্রান্ত ফিক্সড আছে, স্প্রিং ধরছে এক প্রান্ত কোনো সাপোর্ট আটকানো আছে, আর এক প্রান্ত উন্মুক্ত। এইবার আমি এফ বল দিলাম। এফ বল দিলে যেতে হবে এতটুকু সরণ, এক্স পরিমাণ সরণ হলে বললাম। এটা বল দেওয়ার পূর্ব মুহূর্ত অবস্থা, বল দেওয়ার পরের অবস্থা। এখানে না দিয়ে আমরা এখানে আমরা বল দিই এই অবস্থায় এরকম আছে, বল দেওয়ার পরে এরকম আছে, অর্থাৎ এক্স পরিমাণ সরণ আছে। এখন আমি বল কোন দিকে দিলাম, আমি বল দিচ্ছি এই বরাবর, সরণ কোন দিকে হচ্ছে, সরণ এদিকে হচ্ছে, তাহলে আমার দ্বারা কি দরকার আছে, ধনাত্মক। এখন আমি এই কাজটা আমরা জানি একটা স্প্রিংকে টানলে লম্বা হয়, আমি যত বল দিই স্প্রিং তত লম্বা হয়, কিন্তু স্প্রিং একটা বিপরীতমুখী বল দেয়, অর্থাৎ স্প্রিং সবসময় আমাকে টেনে পিছনের দিকে নিয়ে যেতে চায়, অর্থাৎ আমি যেদিকে বল দিয়েছি তার বিপরীত দিকে নিয়ে যেতে চাই। স্প্রিং বলটা কোন দিকে, বিপরীত দিকে। স্প্রিং বল এবার আবার আছে স্প্রিং বল, এটা কি স্প্রিং বল বা স্প্রিং দ্বারা যে বল সেটা আছে। এফটা কি বাইরে রেজেন্ট দ্বারা বল। স্প্রিং কোন দিকে বল দিচ্ছে, এই দিকে। কোন দিকে, স্প্রিং তার নিজের দিকে বল দিচ্ছে, কিন্তু সরণ কোন দিকে আছে, স্প্রিং এর বিপরীত দিকে, অর্থাৎ যেদিকে স্প্রিং বল প্রয়োগ করছে সরণ কিন্তু তার বিপরীত দিকে। তাই স্প্রিং দ্বারা এখন কৃত কাজ ঋণাত্মক হবে। এখানে আমি বা বাইরের এজেন্ট যে পরিমাণ কাজ করছে স্প্রিং এর ঠিক সেই পরিমাণই কাজ করছে, দ্যাট মিনস সেই পরিমাণ বল পিছনের দিকে, হ্যাঁ সেই পরিমাণই কাজ করছে, কিন্তু একটা কাজ হচ্ছে ধনাত্মক কাজ, একটা হচ্ছে ঋণাত্মক কাজ। এরকম ঋণাত্মক কাজের উদাহরণ অনেক আছে। একটা বস্তুকে আমি নিচ থেকে উপরে উঠালাম, আমি উপরের দিকে বল দিচ্ছি, সরণ উপর দিকে হচ্ছে, আমার দ্বারা কৃত কাজ ধনাত্মক। কিন্তু আমি যদি অভিকর্ষ বল দ্বারা কাজটা হিসাব করি, অভিকর্ষ বল অলওয়েজ সবসময় নিচের দিক ক্রিয়া করে, তো অভিকর্ষ বল নিচের দিক ক্রিয়া করছে, বস্তুর সরণ আছে উপরের দিকে, তাহলে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ হবে ঋণাত্মক। তদ্রূপ ঘর্ষণ বল আছে। আমরা জানি কোনো বস্তু একটা বস্তু আর একটা বস্তুর উপর চলতে চেষ্টা করে বা চলে, সেটা গড়িয়ে হোক পিছলাই হোক যে কোনোভাবে চলে, তখন তাদের মধ্যে একটা ঘর্ষণ বল কাজ করে, এবং এই ঘর্ষণ বল সবসময় বস্তুর গতির বিপরীতে কাজ করে, অর্থাৎ বস্তুর সরণ যেদিকে হয় ঘর্ষণ বল তার বিপরীতে কাজ করে। এই ক্ষেত্রে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ ঋণাত্মক। এগুলো বুঝতে হবে, এগুলো ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ, এই দুই রকম কাজ আছে। শূন্য কাজ, সেটার মান যখন 90 ডিগ্রি হবে তখন শূন্য কাজ বলতে পারি, অথবা সরণের মান যখন শূন্য তখন আমরা বল প্রয়োগ করছি। সবসময় বল প্রয়োগ করলে সরণ হবে এরকম কোনো মানে নেই, নাও হতে পারে সরণ। বল দিচ্ছি সরণ নাও হতে পারে, অনেক ভারী বস্তু আমি বল দিচ্ছি, ভারী বস্তুকে নড়ানোর শক্তি আমার গায়ে নেই, আমি কিন্তু বল দিচ্ছি, সেক্ষেত্রে কোনো সরণ হচ্ছে না, কাজ শূন্য। তো এখন আমরা কি শিখলাম আজকে, কি পড়লাম সেটা একটু আবার রিভিউ করা যাক। প্রথম আমরা কাজ সম্পর্কে বললাম। কাজ কাকে বলে? কাজ হচ্ছে বল এবং বলের দিকে সরণের গুণফল। তো এরকম সংজ্ঞা লিখতে ভাষাগত সংজ্ঞা এরকম হবে না, এটা ম্যাথমেটিক্যাল সংজ্ঞা বললাম। ম্যাথমেটিক্যাল ভাষাগত সংজ্ঞা এরকম হবে, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বলের প্রয়োগবিন্দু যদি সরণ হয় তাহলে বল এবং বলের দিকে সরণের গুণফলকে কাজ হয়। এখন কাজের একক আমরা দেখলাম কি, নিউটন মিটার বা জুল, নিউটন মিটারকে জুল বলা হয়। আর সিজিএস একক, বলের সিজিএস একক ডাইন, সরণের সিজিএস একক সেন্টিমিটার, ডাইন সেন্টিমিটার, যেটাকে আর্গ বলা হয়। এখন তারপরে ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ। ধনাত্মক কাজ কাকে বলে? কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে যে বলের দিকে সরণ হয় বা বলের দিকে সরণের অংশ থাকে সেটাকে আমরা ধনাত্মক কাজ বলি। সেক্ষেত্রে থিটার কন্ডিশন দিয়েছিলাম, থিটার মান 0 ডিগ্রি থেকে 0 ডিগ্রি সমান বা 0 ডিগ্রি থেকে বড় হবে এবং 90 ডিগ্রি অপেক্ষা ছোট হবে।
আরেকটা ছিল আসলে কি ঋণাত্মক কাজ। ঋণাত্মক কাজের কন্ডিশন বা শর্ত কি দিয়েছিলাম, থিটার মান 90 ডিগ্রি থেকে বড় হতে হবে এবং 180 ডিগ্রি সমান বা ছোট হতে হবে। এই কন্ডিশনে আমরা ঋণাত্মক কাজ করব। এক্সাম্পল দিয়েছিলাম ধনাত্মক কাজ এবং ঋণাত্মক কাজের সংজ্ঞা। এগুলো 9 10 ছিল, তারপরে আমি এটা দেখালাম। এরপরে আরেকটা কাজ আছে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ। অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ এটা একটু দেখাই, এটা বুঝে দিই। এটা বুঝে দিলাম। অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ। কিন্তু কাজ ডাব্লিউ সমান এফএস জানি, এফএস এটা জানি বা এফএস cos থিটা। এখন অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ কি হবে? এফটা কি? এই এফটা কি হবে? একটা বস্তুকে যখন নিচ থেকে উপরে ওঠানো হয় তার ওজনের সমান বল দেওয়া হয়, এফ এস আই এম জি, এবং এস উল্লম্ব সরণকে আমরা এইচ লিখি। তাহলে এখানে ডাব্লিউ সমান আমরা কি লিখবো? এম জি। এইচটা মনে রাখতে হবে, এইচটা উল্লম্ব সরণ। উল্লম্ব সরণ, উল্লম্ব সরণ বলতে খাড়া উপরের দিকে, ভূমি থেকে বা বিরাটটা লিখতে পারি ভূমি থেকে উচ্চতা, ভূমি থেকে লম্ব দূরত্ব, ভূমি থেকে লম্ব দূরত্ব। ব্যাপারটা কি এখন? প্রথম ক্ষেত্রে আমরা এই গোটটাকে আনুভূমিক তল মনে করছিলাম, এবার এই গোটটাকে আমরা উল্লম্ব তলই মনে করবো, যেভাবে আসবে সেভাবে। একটা বস্তু, একটা ভূমি, একটা বিল্ডিং আছে। এখন কেউ একটা বস্তুকে বিল্ডিং এর ছাদে নিয়ে গেল, সে এই পথে নিল, কেউ এই পথে নিল, কেউ বা এই পথে নিল। আমরা দিলাম পি বিন্দু এ বি সি, এটা দিলাম ডি। ডি একটা ছাদ, একটা বিল্ডিং এর ছাদ। এই একটা বস্তুকে, এমভারে একটা বস্তুকে পি বিন্দুতে নেওয়া হবে। কেউ সিপি পথে নিচ্ছে, কেউ বিপি পথে নিচ্ছে, কেউ আবার এপি পথে নিচ্ছে। এই তিনটা পথে নিচ্ছে। কৃত কাজ কি হবে? কৃত কাজ এখানে সবাই সমান একই কাজ করবে। তো এই ক্ষেত্রে ডাব্লিউ ইকুয়াল টু এম জি এইচ, এইচি মান হবে এইটা পি, এক্ষেত্রে এইচ দেবে পির উচ্চতা, অর্থাৎ যেই পথেই পি বিন্দুতে নেওয়া হোক না কেন এইচ অলওয়েজ উল্লম্ব উচ্চতা থাকবে। এখন যদি কেউ এখানে অ্যাঙ্গেল দেওয়া থাকে, এই দূরত্ব দেওয়া থাকে, আমরা উল্লম্ব উচ্চতা বের করে নেব, সেই ক্ষেত্রে আমরা কৃত কাজ হিসাব করব। এটা একটু মনে রাখতে হবে, উল্লম্ব সরণ বা ভূমিতে করছে যেটা বললাম। তো সবাইকে আজকে এই পর্যন্তই, যতটুকু পড়ালাম বাসায় মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করো। গতানুগতিকভাবে তোমরা হাতে, এখন যেহেতু অনলাইনে অনেকের পিতামাতা অনেকেরই মোবাইল, অধিকাংশ স্টুডেন্টই মোবাইল কিনে দিয়েছে। এই মোবাইলকে তোমরা মিস ইউজ করবে না। বিভিন্ন রকম মুভি বা ছবি বা বিভিন্ন গেম খেলে সময় নষ্ট না করে এটাকে পড়ার পিছনে কাজে লাগাও, শিক্ষা উপযোগী হিসেবে ব্যবহার করো। তাহলে হয়তো বর্তমান পরিস্থিতির কারণে তোমাদের নির্ধারিত সময়ে পরীক্ষা হচ্ছে না বা নির্ধারিত সময়ে হয়তো লেট হতে পারে, কিন্তু তোমার কিন্তু জানার গ্যাপ যেন না হয়ে যায়। অর্থাৎ তুমি যেন অ্যাডভান্স হতে পারো, যাতে পরবর্তীতে তোমার নেক্সট চাকরি জীবনে তুমি একটা ভালো কিছু করতে পারো। এই চিন্তা ভাবনায় তোমাকে পড়াশোনা করতে হবে, এই চিন্তা ভাবনা, এই লক্ষ্য এগিয়ে করতে হবে। প্রতিদিন তুমি তোমার নিজেকে নিয়ে চিন্তা করবা যে আজকে আমি কতটুকু সময় পড়ার কাজে লাগালাম আর কতটুকু সময় অপচয় করলাম বা গেম খেললাম বা ইত্যাদি, তো কতটুকু সময় আমি ঘোরাঘুরি করলাম। পড়ার সময় ইফেক্টিভ পড়ার বিভিন্ন রকম আছে। পড়ার সময় তুমি বারবার উঠে গেলে, বারবার এখানে গেলে ওখানে গেলে, আর মনোযোগ দিয়ে পড়াশোনা করা খুবই টাফ, খুবই টাফ। এটার জন্য সাধনা করার প্রয়োজন। কীরকম? তুমি মনে করো পড়তে বসছো, তুমি পড়তে গেলে এদিক সেদিক বিভিন্ন দিকে মন যায়। কোন দিকে মন যায়? যেদিকে তুমি সারাদিন সময় ব্যয় করেছো, তোমার বন্ধুদের আড্ডা দিচ্ছে, এইসব দিকে তোমার মন যায়। তো এই যে মনকে কন্ট্রোল করা এত সহজ না।
তোমাকে রেগুলার যদি নিয়মিতভাবে তুমি পড়তে বসো, এই মন আস্তে আস্তে তোমার কন্ট্রোলে আসবে এবং এর আসতে সময় লাগবে, 2-1 দিনে হবে না। এই জন্য তোমাকে পড়ায় মনোযোগী হওয়ার জন্য তোমাকে আগে উদ্যোগী হতে হবে। যেসব কাজ করলে তোমার চিন্তা ভাবনা ডাইভার্ট হয়ে যায়, ওই সব কাজগুলো করা যাবে না। যে অর্থাৎ তুমি পড়তে বসে তোমার মনগুলো কোন দিকে যাচ্ছে তুমি নিজেই চিন্তা করো, সেই সব কাজকে অ্যাভয়েড করো, অ্যাভয়েড করে পড়ার দিকে আসো। ইনশাল্লাহ আশা করা যায় এভাবে চললে ইনশাল্লাহ তুমি ভবিষ্যতে ভালো কিছু। স্বাগতম। আমরা নতুন অধ্যায় গতদিন শুরু করছিলাম পদার্থবিজ্ঞান প্রথম পত্রের 5ম অধ্যায় কাজ, শক্তি, ক্ষমতা। তো আজকেও আমরা এরপর থেকে আলোচনা করব। গতদিন কাজ কাকে বলে, কাজের প্রকারভেদ, বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ বা বলের বিরুদ্ধে কাজ বা ঋণাত্মক কাজ ইত্যাদি নিয়ে আলোচনা করছিলাম। আজকেও তারপর থেকে তার অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ, গতিশক্তি ইত্যাদি নিয়ে আলোচনা করছিলাম। কোন কোন শর্তে কাজ শূন্য হয়, কোন শর্তে ধনাত্মক কাজ হয়, কোন শর্তে ঋণাত্মক কাজ হয় ইত্যাদি। তো আমরা গতদিন দেখছিলাম কৃত কাজ, ডাব্লিউ সমান এমজিএস, যেটাকে আমরা বিভব শক্তি বলে থাকি। এমজিএস, এইচটা কি? একটা হচ্ছে ভূমি, একটা বিল্ডিং, উচ্চতা এইচ। এম ভরের বস্তুকে এইচ উচ্চতায় এখানে তোলা হবে। এখন যেই পথেই তোলা হোক না কেন, সরাসরি এই পথে হোক বা এই পথে হোক বা এই পথে হোক, অর্থাৎ যে অভিন্ন হয়ে থাকে এ বি সি, আমি এম ভরের বস্তুকে ও বিন্দু নিতে কৃত কাজ ডাব্লিউ সমান এমজিএস। আমি এ ও পথে নিই আর বি ও পথে নিই আর সি ও পথে নিই, যেই পথে নিই না কেন অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ এমজিএস, অর্থাৎ এইচ উলম্ব সরণ। যেই পথেই সরণ হোক না কেন মনে রাখতে হবে যে এইচ থেকে উলম্ব সরণ। ঠিক আছে? এখন যদি এই পথের দৈর্ঘ্য দেওয়া থাকে, এখানে অ্যাঙ্গেল দেওয়া থাকে, তাহলে আমরা এইচটা বের করে নেব। এবার এখন একটা বস্তু শোয়ানো অবস্থায় আছে, সেটাকে আমি খাড়া করলাম, সেই ধরনের কৃত কাজ কীরকম? অর্থাৎ একটা লাঠি আছে এরকম, এটাকে আমি খাড়া করলাম, এই ক্ষেত্রে কৃত কাজ কত হবে? এমজিএস কখন হয়? অর্থাৎ একটা বস্তুকে আমি নিচ থেকে উপরে উঠালাম, বস্তুর অসংখ্য কণা আছে, প্রতিটা কণার সরণ যদি একই রকম হয় তখন আমরা ডাব্লিউ সমান এমজিএস যেটা বললাম এইচ থেকে উলম্ব সরণ। এখন কোনো বস্তুকে আমি এক অবস্থা থেকে আর এক অবস্থায় নিলাম, ভূমি থেকে উপরে উঠালাম, সমান অবস্থা থেকে খাড়া করলাম, সেই ক্ষেত্রে কৃত কাজ কি হবে? অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু ওই বস্তুটার প্রতিটা পার্টিকেল বা প্রতিটা কণা সরণ একরকম না। যখন কোনো বস্তুর শোয়ানো থেকে খাড়া করা বা এই অবস্থা হয়, অর্থাৎ প্রতিটা কণা সরণ যখন একরকম হয় না, তখন ভর কেন্দ্রের সরণ দিতে হয়। কি বললাম? ভর কেন্দ্রের সরণ। এখন এই বস্তুটাকে যদি দৈর্ঘ্য এল হয়ে থাকে, আর এর পুরুত্ব বা উচ্চতা যদি একটি বি হয়ে থাকে, তাহলে কৃত কাজ ডাব্লিউ সমান এমজিএস। এইচটা কি হবে? এর ভর কেন্দ্র প্রথম আছে এখানে, এখান থেকে এখানে যাবে, এইচটা হবে এই লেভেল থেকে এই লেভেল, এইটা হবে এইচ। ভর কেন্দ্র এখানে থেকে অন্তত ছবি আকারে একটু এদিক ওদিক হতে পারে, ভর কেন্দ্র এখানে থাকে, তাহলে এইচটা হবে এইটা। এই সমান কি লেখা যাবে? এই সমান L/2 মাইনাস B/2। টোটাল
এল এইটা L/2 আছে এতটুকু, যেহেতু ভরকেন্দ্র একটা ভূমিতে না, ভূমি থেকে V/2 উচ্চতায়, ভরকেন্দ্রের সরণ হবে -V/2 তে বিয়োগ করতে হবে। ক্লিয়ার? এইভাবে মনে রাখতে হবে। যদি কোনো বস্তুর সরণ মানে কোনো বস্তুর প্রতিটা কণার সরণ একরকম না হয়, তখন ভরকেন্দ্রের সরণ নিতে হবে। যেমন এটা বসে দিলাম, যেমন একটা পানিপূর্ণ কুয়া, গভীরতা ধরলাম L, টোটালটা পানিপূর্ণ। এখন একটি মোটর আছে, এই কূপের প্রান্তে একটা মোটর আছে হয়তো, এই মোটর দ্বারা পানি খালি করতে কৃত কাজ কত? হ্যাঁ, ব্যাসার্ধ আর দেওয়া আছে। এইটা হচ্ছে আর, ব্যাসার্ধ আর দেওয়া আছে। তো আমরা এখান থেকে প্রথমে M বের করতে হবে। আমাদের M সমান ρ V, M সমান কি ρ V, ρ সমান M সমান ρ V। রো পানি ঘনত্ব, যেটা জানা 1000 kg/m³। V সমান কি, যদি এটা কোয়ার্টার সিলিন্ডার আকৃতি হয়, সিলিন্ডার আয়তন পাই আর স্কয়ার L। এখান থেকে M পাওয়া যাবে। আর তারপর এটা হলো সমান mgh। এই এইচটা কি নেব, এইচ সমান কত নেব? এইচটা ভর কেন্দ্রের সরণ, টোটাল পানিটাকে উপরে উঠানো আছে, তাই প্রথম অবস্থায় ভর কেন্দ্র এখানে আছে, মাঝে আছে, এই অবস্থায় এই পানি এটাকে উপরে উঠে আসছে, তাহলে এইচ সমান হবে এখানে L/2। অর্থাৎ এই ক্ষেত্রে কৃত কাজ, যদি গভীরতা 10 মিটার দেওয়া থাকে, তা আমরা mgh, m এখানে m হিসাব পাবো L এর মান, যদি গভীরতা 10 থাকে 10 নেব, কিন্তু এইচ নেব 10/2, দ্যাট মিনস 5 মিটার। এটা একটু খেয়াল রাখতে হবে। এইভাবে অঙ্কগুলো কৃত কাজের ক্ষেত্রে আমরা অঙ্কগুলো এইভাবে করব। এখন এই একরকম গেল। এইবার এটা বুঝে দিলাম, খুব বড় একটা বই। এখানে মনে করলাম 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা বই, একটার উপরে আরেকটা আমি সাজাচ্ছি, সেক্ষেত্রে কৃত কাজ কত হবে? প্রতিটা বইয়ের ভর সমান, প্রতিটা বইয়ের ভর ধরলাম M, পুরুত্ব ধরলাম, বইয়ের পুরুত্ব বা থিকনেস কি ধরা যেতে পারে, B অথবা LB ধরলাম, পুরুত্ব B ধরলাম B। 7টা বই আছে। এক্ষেত্রে কৃত কাজ কি? প্রথম যে বইটা রাখছি সেটা ভূমিতেই রাখছি, সেটা রাখতে কৃত কাজ 0, কারণ এর mgh এর মান কি 0। দ্বিতীয় যে বইটা রাখছি সেই বইটা রাখতে কৃত কাজ প্রথম বইয়ের পুরুত্বের সমান। পুরুত্ব যদি B হয়, mgh মানে B। তৃতীয় বই রাখতে এইচ এর মান হবে 2টা বইটি পুরুত্ব, ঠিক। চতুর্থ বই রাখতে এইচ এর মান হবে 3টা বই পুরুত্ব। এইভাবে সপ্তম বই রাখতে এইচ এর মান হবে 6টা বই পুরুত্ব। যাই হোক, তো আমরা মোটকৃত কাজ W = mgh1 প্লাস mgh2 প্লাস mgh7। প্রত্যেকটা mg কমন দিই, h1 প্লাস h2 প্লাস h3 প্লাস
h4 plus h6 plus h7 প্রথম বইয়ের h1 equal to 0 তাহলে mg 0 plus b plus এটা হচ্ছে b, এটা কি হবে 2b plus 3b plus 4b, ওখানে h5 বাদ দিয়েছে, h5 h6 h7 5b plus 6b, তার মানে আমরা যেটা পাচ্ছি যদি b কমন নেওয়া হয় mgb into 1 plus 2 plus 3 plus 4 plus 6, ছয়টা বের করতো। এখন বই যদি ছয়টা না হয়ে n সংখ্যক হয়, n সংখ্যক বই হয়, তাহলে কি হবে? তাহলে আমরা কি লিখতাম প্লাস ডট 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 প্লাস n, আমরা n দিয়ে করি, এখন n সংখ্যক বই আছে, যেমন 2-3 ইচ্ছা মতো আমার মতো আমি বসাবো, তোমার মতো যখন যেটা দেওয়া থাকে সেইটা। তাহলে আমরা স্বাভাবিক সংখ্যার যোগফল জানি n into n plus 1 by 2, তার মানে n b n into n minus 1 by 2, তার মানে আমরা লিখতে পারি n into n minus 1 n g b, বা বইয়ের পুত্র x হলে x লেখা, h হলে x লেখা, যেটা থাকে এখানে b ধরেছি b বাই 2, এইটা হবে কৃত কাজ। সংক্ষেপে মনে রাখতে হবে এইটা, আরেকভাবে করা যায়, অনেকভাবেই করা যায়, সূত্র হবে এইটা। এদের মান নাকি ছিল কত 7, তাহলে 7 ইন্টু 7 মাইনাস 1 মানে 6 বাই 2, দ্যাট মিনস 3 7 21, এক্ষেত্রে 21 আসছে, 21 হ্যাঁ 21 mg b বাই 2, n সংখ্যক হলে সেটা। বারবার বাদ দেবেন, বারবার 5 বাদ যাচ্ছে, এই ঠিক আছে। তাহলে সমান ভরের n সংখ্যক বই যদি পর্যায়ক্রমে একটার পর একটা সাজানো হয়, কিন্তু কাজের সমীকরণ হবে এটা n into n plus 1 by 2, আমরা এটা মনে রাখতে, কীভাবে প্রসেস হচ্ছে সেটা আমরা দেখালাম, কিন্তু এইটাই মনে রাখতে হবে, কারণ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কোশ্চেন থাকে, এটাই। এইবার আমরা একটা অন্যদিকে যাই। পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ, মহাকর্ষ বল, এটাকে যেমন ডাব্লিউ সমান mg হিসাবে আমরা করেছি, অর্থাৎ কোনো বস্তুকে এই উচ্চতা উঠতে কৃত কাজ ডাব্লিউ সমান mg। এইচের মান যদি অল্প হয় তখন এটা করা যায়, যদি এইচের মান অনেক বড় হয় সেই ক্ষেত্রে কৃত কাজ ডাব্লিউ সমান mg, এই সূত্র হবে না। কারণ কি? এর কারণ নির্দিষ্ট বা অল্প দূরত্বের জন্য যে মান কনস্ট্যান্ট থাকে, অপরিবর্তিত থাকে, যখন হাইটটা অনেক বেশি হয় তখন যে মান চেঞ্জ হয়ে যায়, যার কারণে কৃত কাজ এই সূত্রে হবে না। তখন কি হবে? পৃথিবী, এটা তো পৃথিবী, ব্যাসার্ধ আর,
এখান থেকে আমি এইচ দূরে একটা বস্তুকে নিলাম, এইচ, এটা হচ্ছে এইচ। এ থেকে আমি বি থেকে একটা বস্তুকে নিলাম, এম ভরে একটা বস্তু এ থেকে বিতে নিলাম, কিন্তু কাজ কত হবে? এইচে মানে এখানে অল্প না, অনেক বড়, হয়তো দেখা যাচ্ছে কয়েক হাজার মিটার হতে পারে, বা কয়েক হাজার কিলোমিটার হতে পারে। সেক্ষেত্রে কৃতকাজ কী হবে? তো পৃথিবীর পৃষ্ঠে যখন আসে সেখান থেকে আমাদের খুব অল্প উচ্চতায় ডিআর ব্লক ধরলাম, বা ডিএক্স ব্লক, ডিএক্স ধরলাম। এখান থেকে ডিএক্স উচ্চতায় সরাতে কৃতকাজ, অর্থাৎ এখান থেকে অল্প একটু দূরত্বের ক্ষেত্রে এর মান ফিক্সড। আমরা জানি কোনো বস্তুকে এ থেকে যত উপরের দিকে নিয়ে যাব তখন তার প্রতি যে অভিকর্ষ বল বলি আর মহাকর্ষ বল বলি, অভিকর্ষ বলের মান আস্তে আস্তে কমতে থাকে, দূরত্ব বাড়ার সাথে সাথে আস্তে আস্তে কমতে থাকে। তো ক্ষুদ্র কাজ, ক্ষুদ্র সরঞ্জাম ডিডব্লিউ ইকুয়াল টু এফ ইনটু ডিএক্স। এফটা কত? এই দুটার মধ্যে মহাকর্ষ বল এটা জি এম এম বাই আর স্কয়ার। যেহেতু আমার আর দিচ্ছে এখানে ডি আর, তাহলে সুবিধা হবে ডি আর। আর হচ্ছে পৃথিবীর প্রেশার ইন্টু ডি আর। অর্থাৎ এই এখান থেকে অল্প একটু দূরত্বে সরাতে কৃতকাজ ডিডব্লিউ ইকুয়াল টু এফ ইনটু ডি আর। টোটাল কাজটা যদি পাইতে চাই আমাকে ইন্টিগ্রেশন করতে হবে, কারণ এখানে বলের মান পরিবর্তনশীল। যখনই পরিবর্তনশীল আসবে তখনই আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। আর ইন্টিগ্রেশন লিমিট হবে, লিমিট কোথা থেকে কোথা নিচ্ছি? এখান থেকে দূরত্ব হচ্ছে আর, আর থেকে আমরা এই উচ্চতা নিচ্ছি, এইটা আছে আর, আর থেকে আর প্লাস এইচ, অর্থাৎ সেন্টার থেকে আর দূরত্ব, এই সেন্টার থেকে দূরত্ব আর প্লাস এইচ। এখানে যে আছে মহাকর্ষ ধ্রুবক, এমটা আছে পৃথিবীর ভর, তাহলে এই দুটো কনস্ট্যান্ট, এগুলো আমরা আগে নিয়ে আসি। বস্তুর ভর কনস্ট্যান্ট, জি এম এমটা কনস্ট্যান্ট, এগুলো আমরা আগে লিখলাম। তাহলে যেটা আসছে আর টু দ্য পাওয়ার -2 ইন্টু ডিআর লিমিট আর থেকে আর প্লাস এস, এটা আসছে। ইন্টিগ্রেশন প্রসেস আমরা ইন্টিগ্রেশন জানি, আগে লেখা আছে ইন্টিগ্রেশন x টু দ্য পাওয়ার n dx x টু দ্য পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1, তো পাওয়ার এক যোগ হয় বাই, এটা কি হবে? জি এম এম -1 বাই আর, লোয়ার লিমিট আপার লিমিট। তাহলে যেটা আসবে প্রথম আমরা এখানে বসাবো জি এম এম 1 বাই আর প্লাস এইচ প্লাস 1 বাই আর। এটা আসবে প্রথমে লিমিটের মান পাতানোর নিয়ম হচ্ছে প্রথমে আপার লিমিটে মান বসানো, তার মাঝে মাইনাস দিয়ে লোয়ার লিমিটে মান বসানো। যেহেতু এখানে মাইনাস 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 প্লাস হয়ে গেল, তাহলে আমরা লিখব ভূপৃষ্ঠ হতে এই উচ্চতায় কোনো বস্তুকে উঠাতে কৃত কাজ ডাব্লিউ ইজ ইকুয়াল টু, ফাইনালি কৃত কাজ ডাব্লিউ সমান কি বললাম? জি এ এম ডিভাইডেড বাই 1 বাই আর মাইনাস 1 বাই আর প্লাস এস। ভূপৃষ্ঠ হতে এই উচ্চতায় কোনো বস্তুকে উঠাতে কৃত কাজ এইটা। কি ক্লিয়ার? তোমরা একটু দেখো কি লিখেছি। এর আগে আমরা কৃতকাজ ডাব্লিউ সমান এমজিএইচ দেখছি। এমজিএইচ সেই ক্ষেত্রে এই মান অল্প ছিল, অল্প দূরত্বের জন্য অভিকর্ষ ত্বরণ বা অভিকর্ষ বল যেটাই বলি না কেন সেটা কনস্ট্যান্ট ধরা হয়, যার কারণে আমরা এমজিএইচ লিখি। কিন্তু দূরত্ব যখন অনেক বেশি, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে যখন আমরা অনেক বেশি উচ্চতায় উঠানো হয় তখন অভিকর্ষ বল বা অভিকর্ষ ত্বরণ কারণে অভিকর্ষ বল চেঞ্জ হয়, এইটা কনস্ট্যান্ট থাকে না, এইটা চেঞ্জ হয়ে যায়, যার কারণে আমরা এইভাবে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ এইভাবে হিসাব করতে হবে। এটাই আমাদের রাখতে হবে, এটা আমরা এইভাবে করব। এখন তো মহাকর্ষ বল যেহেতু আমরা এখানে একটা ইকুয়েশন আমি কাজে লাগাইছি, জি এম এন ভাগ আর স্কয়ার, এটা মহাকর্ষ বিকর্ষ আছে, তোমরা এর আগে 9 পড়েছো।
এই মহাকর্ষ বলের এই ইকুয়েশন। তো এখন আমরা আজকে কি কি আলোচনা করলাম, আজকে গুরুত্বপূর্ণ যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, কতদিনের ক্লাস গুরুত্বপূর্ণ ইনিশিয়াল যেগুলো 1906, এখন আজকে এগুলো নতুন যেগুলো 1911 যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো মনে রাখতে হবে। যে কয়টা টপিক আলোচনা করলাম বেশ গুরুত্বপূর্ণ, এখান থেকে তুমি যেখানে যাও, মনে করো তুমি ইন্টারমিডিয়েট পাস করে অ্যাডমিশনে দাও, সেখানেও কিন্তু এই ধরনের কোশ্চেন থাকে, যে এই কোশ্চেন থাকে। অর্থাৎ যে সূত্র করলাম এই সূত্রের এর উপরে এর আলোকেই কোশ্চেন হয় অনেকগুলো। তো আমরা আজকে আলোচনা করলাম কি, আজকে কৃতকাজ হিসাব করলাম। কৃতকাজ বিভিন্ন, আগে শুধু এমজেই দেখছিলাম, এখন কোনো বস্তু যখন স্মরণ হয়, বিভিন্ন ধরনের স্মরণ হয়, অর্থাৎ প্রতিটা পার্টিকেলে, বস্তুর প্রতিটা পার্টিকেলের স্মরণ যদি একরকম না হয়, সেই ক্ষেত্রে কীরকম হয়, সেটার ক্ষেত্রে ভরকেন্দ্রের স্মরণ দিতে হয়। আর যদি প্রতিটা পার্টিকেলের স্মরণ একই হয়, সেক্ষেত্রে ডাব্লিউ সমান আমরা এমজেস লিখি। আবার বস্তুর স্মরণ ভূমি থেকে অনেক উচ্চতা হলে তখন আবার ডাব্লিউ সমান এমজেস লিখতে পারেন, তখন আমরা পরিবর্তনশীল বল যেটা লিখছিলাম লাস্ট এটা লিখতে পারি। এই ক্ষেত্রে তারপরে একটি বই, একটা বই বা একটা ব্লক বলতে আমরা আয়তাকার বা বর্গাকার যেটা হোক না কেন, ব্লক একটার উপর একটা সাজাতে কৃতকাজ এটা হতে পারে ইত্যাদি। তো আজকে এ পর্যন্তই, যা করলাম তোমরা বাসায় এগুলো নিজেরা নিজ উদ্যোগে পড়াশোনা করবা। আমাদেরকে যেহেতু কলেজ খোলার ঘোষণা দিয়েছে 13 তারিখ, দেখা যাক খোলে কিনা। তারপরেও আমরা অনেক দিন হলেও কলেজ বন্ধ, তোমাদের নিজ উদ্যোগেই পড়াশোনা করতে হবে। ভালো কিছু করতে হলে নিজ উদ্যোগেই করতে হবে। এখন ডিপেন্ডেন্ট হওয়া যাবে না, বা কেউ কিছু বললো যে আমাকে বলতেছে পড়ার কথা আমি পড়লাম, এরকম না। তোমাকে নিজেই উদ্যোগী হয়ে পড়তে হবে, তাহলেই ভালো কিছু করা যাবে। তো সবাইকে দায়িত্বশীল হতে হবে, মূলত দায়িত্বশীল হতে হবে। প্রত্যেকে তার নিজ অবস্থান থেকে তার দায়িত্ব কী সেটা যদি বুঝতে পারে, তাহলে মনে হয় না কোনো সমস্যা থাকবে। তাই দায়িত্বশীল বা দায়িত্ববোধ এটা তোমাদেরকে অবশ্যই শিখতে হবে, এবং সে অনুযায়ী। এখন আমরা শক্তির নিত্যতা দেখছিলাম পরন্ত বস্তুর সূত্র, অর্থাৎ সূত্র না, পরন্ত বস্তুর ক্ষেত্রে শক্তির নিত্যতা। এখন দেখো সরল দোলকের ক্ষেত্রে শক্তির নিত্যতা। সরল দোলকের ক্ষেত্রে এখন কীভাবে করা যায়, একটা পেন্ডুলামে একটা বস্তু আছে, এখান থেকে অ্যাঙ্গেল দেওয়া আছে 60 ডিগ্রি, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু। পিণ্ডের ভর এম সমান 200 গ্রাম। এ বি এবং সি বিন্দুতে মোট শক্তি একই, সেটা আমাকে দেখাতে। এখন এটা ও বিন্দু, ও এ সমান ও বি সমান ও সি সমান 1 মিটার। 10 মিটারই ধরি, সমস্যা নেই, 10 মিটার ধরলাম। এখন এটা অবশ্যই বাধাহীন পথে দুলতে থাকবে, এটা বাধাহীন পথে দুলতে থাকবে, তাহলে এ বি ও সি বিন্দুতে মোট শক্তি একই হবে। এ বিন্দুতে শুধুমাত্র বিভব শক্তি আছে, কারণ এটি এক প্রান্তে, সেখানে বেগ শূন্য। এ থেকে বিতে আসবে, বি থেকে সিতে আসবে। তো সিতে শুধুমাত্র গতিশক্তি আছে, বিভব শক্তি নাই, কারণ সি থেকে ভূমি অবস্থা ধরা আছে। তো এই লেভেলটা আছে ভূমি অবস্থা। আমি বিভিন্ন উৎসাহ ধরলাম, এটা এতটুকু দেওয়া আছে, এটা ধরলাম 4 মিটার দেওয়া আছে বা 3 মিটার দেওয়া আছে, অথবা অ্যাঙ্গেল দেওয়া থাকতে পারে, যেটাই হোক না কেন। এই বিন্দুতে মোট শক্তি
কে গতিশক্তি, ইপি বিভব শক্তি বোঝানো হয়েছে। ইকে মানে এ বিন্দুর গতিশক্তি, ইপি এ মানে এ বিন্দুর বিভব শক্তি। এখন ইকে সমান হাফ এম ভি এ স্কয়ার প্লাস এম জি এইচ ওয়ান দিলাম বা এইচ এ দিলাম। এইচ এ সমান কত? এখান থেকে আমরা লম্ব টানবো, এ থেকে এখানে লম্ব টানলাম, বি থেকে একটা লম্ব টানলাম, এবিসি এখানে দিলাম বি, এটা দিলাম ই। এইচ এ সমান সিডি। এখন বের করবো, এটা যদি আমার 60 ডিগ্রি আর একটু বড় হলে ভালো হতো। ছবিটা একটু দেখি আমার একটু ভালো করে আমি চেষ্টা করি। রাস্টার যেহেতু 60 ডিগ্রি একটু বেশি হবে, এ এটা বি, এটা ডি, এটা ই, এই সব ঠিক আছে। এখন cos 60 ডিগ্রি, এটা কি লেখা যায়? ভূমির গতিভুজ ওডি বাই ওএ, ওডি ইকুয়াল টু ওএ cos 60 10 cos 5 তাহলে সিডি ওসি মাইনাস ওডি 10 মাইনাস 5 5। আর ভি এস সমান কত? ভি এস সমান 0, তাহলে আমরা লিখতে পারি m.2 0 স্কয়ার প্লাস 0.2 গুণ 9.8 গুণ 9.8 জুলিয়াস 9.8। এটা হচ্ছে এ বিন্দুর মোট শক্তি। বি বিন্দুর মোট শক্তি একইভাবে এবি সমান এবি প্লাস এমজেএইচডি, হাফ এমবি স্কয়ার প্লাস এমজেএইচডি। বি বিন্দুর বেগ বের করতে হবে। তার আগে আরেকটা জিনিস বের করতে হবে, সেটা হচ্ছে জায়গা কম, কাউন্ট এখানে করি, এই জায়গায় করি। বি বিন্দুর বেগ, তার আগে এইটুকু যেহেতু সিডি, সিডি সমান 5 মিটার আর সিই সমান 3 মিটার, ডিই সমান 5 মাইনাস 3 = 2 মিটার। ভিবি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2জি, এখানে দিলাম ডি ইউ স্কয়ার, যেহেতু উপর থেকে আসলে উল্লম্ব সরণ, এ থেকে বিতে আসলে উল্লম্ব সরণ হয় ডিই, এ কারণে ডিই লিখলাম। তার মানে 0 প্লাস 2 গুণ 9.8 গুণ 5, ডি সমান 5 ভুল করলাম 2, তাহলে যেটা পাবো 4 গুণ 9.8 লিখলাম, কারণ আছে এটা আমি একটু পরে বুঝছি। আবার এইচবি মানে ভূমিতে উচ্চতা, এইচবি ইকুয়াল টু 3 মিটার। তাহলে মানগুলো বসাই, হাফ গুণ 0.2 গুণ ভিবি স্কয়ার আছে 4 গুণ 9.8 যোগ এম এর মান 0.2 গুণ 9.8 গুণ 3,
এটা করলে যেটা হবে এটি আসছে 98, 9.8 চলে আসবে। এটা আমরা কি বললাম, এ বিন্দুর মোট শক্তি পেলাম, বি বিন্দুর মোট শক্তি পেলাম, এবার সি বিন্দুর মোট শক্তি। সমান ই কে সি প্লাস ই ই সি। আর যেখানে এইচ সি ইকুয়াল টু 0, কারণ সি বিন্দু ভূমি অবস্থা। হাফ এম ভি সি স্কয়ার, আমরা এখন এখানে ভি ভি স্কয়ার ভি সি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2g ইন্টু সি ইউ স্কয়ার লিখতে হবে, যেহেতু আমরা এ থেকে সিতে আসছে এই কারণে সি ইউ 0 প্লাস 2 গুণ 9.8 গুণ 5 এর মানগুলো এখানে বসানো হয়, হাফ গুণ 0.2 গুণ 98 প্লাস 0.2 গুণ 9.8 ইন্টু 0, মানে এটা আমরা 0 আছে ইকুয়াল টু 9.8 জুল। তার মানে এটা যেটা আছে এটা হচ্ছে এই জায়গাটা এটা 0 হবে সমান 9.8 জুল। এটা হচ্ছে সি বিন্দুর মোট শক্তি। তাহলে দেখা গেল কি এ বিন্দুতে যে শক্তি আছে, বি বিন্দুতে সে শক্তি আছে, সি বিন্দুতে সে একই, অর্থাৎ প্রতিটা বিন্দুতে শক্তির মান একই, মোট শক্তি। এটাই হচ্ছে শক্তির নিত্যতা। তা আমরা প্রথম দিন দেখছিলাম, এর আগে দেখছিলাম পড়ন্ত বস্তুর ক্ষেত্রে শক্তির নিত্যতা, যেটা এর আগেও 19-এ তোমরা করে আসছো। আর এখন দেখলাম কি সরল দোলকের ক্ষেত্রে শক্তির নিত্যতা। প্রতিটা ক্ষেত্রেই, আরও যেমন প্রাসের ক্ষেত্রে, প্রাস যেহেতু তোমাদের গতিবিদ্যা নাই, 22 সালে বা 21 সালে যারা পরীক্ষার্থী এদেরকে গতিবিদ্যা দেওয়া হয়নি, সুতরাং ওই প্রাসের ক্ষেত্রে শক্তির নিত্যতা আমরা করছি না, এই দুটাই। তো এই অধ্যায়ে শক্তির নিত্যতা আমরা দেখলাম, এগুলোই, এটাই আর কি।